মেসি বিশৃঙ্খলায় গাফিলতির প্রমাণ, আয়োজক, পুলিশ এবং ক্রীড়া দফতরের গাফিলতি খুঁজে পেয়েছে মুখ্যমন্ত্রীর নির্দেশে তৈরি হওয়া ৩ সদস্যের তদন্ত কমিটি। নবান্নে তারা প্রাথমিক রিপোর্ট পেশ করেছে। এই কমিটির সুপারিশ মতো সিট তৈরি করেছে রাজ্য। লিওনেল মেসি শনিবার তাকে নিয়ে যুব ভারতীতে মেগা ইভেন্ট, তাতে চূড়ান্ত বিশৃঙ্খলা। মাঠে মেসিকে ঘিরে ভিড়, গ্যালারিতে বসে তাকে সেভাবে দেখতেই পাননি দর্শকরা। এ নিয়েই ক্ষোভ, তারপর তাণ্ডব। এরকম কেন হলো? এর দায় কার? শনিবারই ৩ সদস্যের তদন্ত কমিটি গঠন করে দেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নেতৃত্বে অবসরপ্রাপ্ত বিচারপতি অসীম রায়। সোমবার সেই তদন্ত কমিটি নবান্নে প্রাথমিক রিপোর্ট পেশ করে। সেখানে উদ্যোক্তা, পুলিশ এবং ক্রীড়া দফতর ৩ পক্ষেরই গাফিলতি খুঁজে পেয়েছে তদন্ত কমিটি। তারা পুলিশ এবং ক্রীড়া দফতরের থেকে ২৪ ঘন্টার মধ্যে রিপোর্ট চেয়েছে। তদন্ত কমিটি জানতে চেয়েছে, মাঠে জলের বোতল কিভাবে ঢুকলো? তাহলে কি স্টেডিয়ামের গেটে পাহারায় খামতি ছিল? স্টেডিয়ামের পাহারার দায়িত্বে কারা ছিল? তাদের কি ভূমিকা ছিল? মাঠের ভেতরে কাদের ঢোকার অনুমতি ছিল? মাঠের ভেতরের অনুষ্ঠান নিয়ে কি পরিকল্পনা ছিল? প্রিলিমিনারি করতে গিয়ে আমরা কিছু মেটেরিয়ালস পেয়েছি, তার ভিত্তিতে আমরা সরকারের কাছে আমাদের মতামত জানাচ্ছি। মাঠের মধ্যে দেখলাম অসংখ্য জলের বোতল, প্লাস্টিকের খালি বোতল ছড়িয়ে আছে, ভাঙা চেয়ার পড়ে আছে। আগের দিনই পুলিশ প্রেস করে বলেছিল জলের বোতল নিয়ে যাওয়া যাবে না। জানতে পারলাম যে ওটার মধ্যে নাকি স্টল হয়েছিল স্টেডিয়ামে। এইসব ভিত্তি করে আমরা প্রাথমিকভাবে মনে করছি যে সেদিনকে যারা ওখানে ডিউটিতে ছিল তারাই প্রাথমিকভাবে দায়ী। তাদের রেসপন্সিবিলিটি রুলড আউট করা যাবে না। তাই আমাদের সরকারের কাছে বলেছি যে আপনারা এদের বিরুদ্ধে ডিপার্টমেন্টালি ব্যবস্থা নিন। শনিবার যুব ভারতীতে লিওনেল মেসির শো। তার আগে নানা সময়ে আয়োজক, পুলিশ, ক্রীড়া দফতর বৈঠক করে। ঠিক হয় মেসির কাছে যেতে পারবেন ১২ জন ভিভিআইপি, তার বেশি নয়। এছাড়া বিভিন্ন কাজে মাঠের অন্য অংশে থাকবেন ২১২ জন। কিন্তু মেসি মাঠে ঢোকার পর বদলে যায় ছবি। মেসিকে ঘিরে ভিড় বাড়তে থাকে। যাদের মেসির কাছে ঘেঁষারও অনুমতি ছিল না, তারাই হামলে পড়েন। এতে তৈরি হয় চূড়ান্ত বিশৃঙ্খলা। মেসিকে ঘিরে ভিড়, ফলে স্টেডিয়াম থেকে এই ফুটবল আইকনকে দেখাই যায়নি। যার জেরে ক্ষোভ, তারপর তাণ্ডব। অনেকেরই প্রশ্ন, মাঠে এত লোক ঢুকলো কিভাবে? পুলিশ কি করছিল? ক্রীড়া দফতরের তো এই ধরনের অনুষ্ঠানের অভিজ্ঞতা থাকে, তারাই বা কি করলো? আর আয়োজকদের ভূমিকা নিয়েও নানা প্রশ্ন। এই ৩ পক্ষেরই গাফিলতি খুঁজে পেয়েছে তদন্ত কমিটি। প্রাথমিক রিপোর্ট পেশ করেছে নবান্নে, সুপারিশ করেছে সিট গঠন করে তদন্ত করার। সেই মতো ৪ সদস্যের বিশেষ তদন্তকারী দল গঠন করেছে রাজ্য। তাতে রয়েছেন পীযূষ পান্ডে, জাভেদ শামীম, সুপ্রতিম সরকার এবং মুরলীধর। যেহেতু এর মধ্যে বেশিরভাগ পুলিশিং এর ইনভেস্টিগেটিভ পার্ট আছে, সেই জন্য আমরা ইন্ডিপেন্ডেন্ট ৪ জন ৩ জন যতই গভর্নমেন্ট ঠিক করবে, সিনিয়র পুলিশ অফিসার্সকে দিয়ে একটা স্পেশাল ইনভেস্টিগেশন টিম থাকবে, যারা ওখানে ছিল, যাদের হওয়ার কথা নেই, কেন ওখানে ছিল, বা অন্য যে ব্যবস্থাপনার ক্ষেত্রে কি কি করা হয়েছিল এর উপরে পুরো ডিটেইল ইনভেস্টিগেশন এসআইটি করবে। হাজার টাকার টিকিট কেটেও মেসিকে দেখা যায়নি। ক্ষুব্ধ দর্শকদের অনেকেরই দাবি, তাদের তাহলে টাকা ফেরত দেওয়া হোক। তদন্ত কমিটিও উদ্যোক্তাদের বলেছে টাকা ফেরত দিতে। নিউজ 18 বাংলা। শনিবার যুবভারতীতে মেসি শো, আর এর জন্য তৈরি হয়েছিল ফ্লো চার্ট। আয়োজক, পুলিশ, ক্রীড়া দফতর বৈঠকে বসে ঠিক করে যে কোথায় কি হবে। বৈঠকে ঠিক হয়েছিল এক, আর মাঠে ঘটেছিল আর এক, যার ফল মেসির শোয়ে তুমুল তাণ্ডব। লিওনেল মেসি ফুটবলের রাজপুত্র। শনিবার যুব ভারতীতে তার মেগা ইভেন্ট। তাই আয়োজক, পুলিশ, ক্রীড়া দফতর বৈঠকে বসে ফ্লোচার্ট তৈরি করে। কোথায় কোন অনুষ্ঠান হবে, কোথায় কারা থাকবেন, সব ঠিক করা হয়। কিন্তু সেই পরিকল্পনা মতো প্রায় কিছুই হয়নি। ঠিক ছিল মেসি মাঠে ঢোকার পর প্রায় ১.৫ ঘন্টার অনুষ্ঠান হবে, কিন্তু বিশৃঙ্খলার জেরে তার অনেক আগেই তিনি বেরিয়ে যান। ফ্লোচার্ট অনুযায়ী যুব ভারতীর ভিআইপি বক্সের ডান দিকের গেট দিয়ে মাঠে ঢোকার কথা ছিল মেসির। তারপর বাঁদিকে এসে সম্বর্ধনা অনুষ্ঠান। এরপর মাঠে হেঁটে ঘোরার কথা মেসির। তারপর ভিআইপি বক্সের বাঁদিকের গোলপোস্টে পেনাল্টি শুট আউট। এরপর ফটো সেশন।
ছবি তোলার পর ছোটদের সঙ্গে রন্ডো অর্থাৎ পাসিং ফুটবল খেলার কথা ছিল মেসির। সেখান থেকে সেন্টার সার্কেলের কাছে মঞ্চে উঠে ফটো সেশন। এই ছিল ফ্লো চার্ট, কিন্তু শুরুতেই পরিকল্পনায় জোর ধাক্কা। ফ্লো চার্ট মেনে ভিআইপি গেটের ডান দিক দিয়ে যুব ভারতীতে ঢোকেন লিওনেল মেসি। এরপরই তাকে ঘিরে ভিড় বাড়তে থাকে। যাদের মেসির কাছে যাওয়ার কথাই নয় তাঁরা ভিড় করেন। সেলফি তুলতে তখন সকলে মরিয়া। মেসি হাঁটতে হাঁটতে সম্বর্ধনা মঞ্চের কাছে পৌঁছন। ততক্ষণে মেসিকে ঘিরে ভিড় আরো বেড়েছে। মাঠে মেসি, কিন্তু তাকে ঘিরে শুধুই মাথা। গ্যালারি থেকে কিছুই দেখা যাচ্ছে না। এদিকে মেসিকে ঘিরে মাঠের মধ্যে চলছে হুড়োহুড়ি, ছবি তোলার ধুম। এই পরিস্থিতিতে বাকি সব পরিকল্পনা ভেস্তে যায়। মেসি হাঁটতে হাঁটতে মাঠ থেকে বেরিয়ে যান। যে গেট দিয়ে ঢুকেছিলেন সেই গেট দিয়ে বেরিয়ে গাড়িতে উঠে পড়েন। এতে হাজার হাজার মেসি প্রেমীর স্বপ্ন ভঙ্গ হয়। সল্টলেক স্টেডিয়ামে শুরু হয়ে যায় তাণ্ডব। ঢুকে মোহনবাগান বা ডায়মন্ড হারবারের দুটো প্লেয়ারদের সঙ্গে একটা গ্রুপ ফটো হবে, তারপরে আবার এদিকে চলে এসে টিকিট টাকাটা হবে, তারপরে একদিকে আর্জেন্টিনার ফ্ল্যাগ, একদিকে ইন্ডিয়ান ফ্ল্যাগ নিয়ে বাচ্চারা থাকবে, তার একসঙ্গে একটা গ্রুপ ছবি উঠবে এবং যখনই ছবি উঠে যাবে সঙ্গে সঙ্গে এরা বেরিয়ে যাবে। এরা বেরোলো? বেরোতে দেখিনি, ছবির ঠিকমতো উঠলোই তো না, তো বেরোবে কি? যা যেরকম ভাবে ভিড় হয়ে গেল। তারপরে টিকিট টাকাটা হবে, টিকিট টাকাটা হওয়ার পর একটা পেনাল্টি শুট আউট ছিল। পেনাল্টি শুট আউটের পর শাহরুখ খান, সৌরভ গাঙ্গুলি এবং লাস্টে সিএম ম্যান। ক্যামেরায় খোকন দাসের সঙ্গে ইরন রায় বর্মন, নিউজ 18 বাংলা। এই বিশৃঙ্খলা তদন্তে গতকালই সিট গঠন করেছে রাজ্য। সিটে রয়েছেন 4 জন আইপিএস, রয়েছেন জাভেদ শামীম, পীয়ূষ পান্ডে, সুপ্রতিম সরকার এবং মুরলীধর শর্মা। এই 4 জন আইপিএস ফের স্টেডিয়াম সরেজমিনে দেখেন। তদন্ত কমিটির সুপারিশে গতকালই যে সিট গঠন করে রাজ্য, কার গাফিলতি, আয়োজকদের গলত কতটা, এই সব কিছু খতিয়ে দেখতে ফের যুব ভারতীতে যান এই 4 আইপিএস। বৈঠক করেন বিধাননগর কমিশনারেটও। অনুপ আমাদের প্রতিনিধির সঙ্গে কথা বলবো। অনুপ, এই ইনসাইড ফেন্সিং পাস যাদের ছিল না তারাও কিভাবে মাঠে ঢুকে পড়লো সেটাও দেখা হচ্ছে, কাদের গাফিলতি সবকিছুই খতিয়ে দেখা হচ্ছে। আজ এই সিটের সদস্যরা গেলেন, তারা কি কি দেখলেন যুব ভারতী ক্রীড়াঙ্গনে? গতকাল রাজ্যের পক্ষ থেকে কিন্তু সিট গঠন করা হয়েছিল। গতকাল সিট গঠনের পরবর্তী ক্ষেত্রে আজকে কিন্তু অফিসিয়ালি হ্যান্ডওভার নিল সমস্ত ডকুমেন্ট নথি সহ। মূলত মুরলীধর শর্মা, পীযূষ পান্ডে, সুপ্রতিম সরকার, জাভেদ শামীম, এই 4 জন আইপিএস আধিকারিক যারা কিন্তু সিটের দায়িত্বে, তারাই একেবারে প্রথমে সল্টলেক স্টেডিয়াম, সেখানে তারা ভিআইপি গেট, সেখানে ভিতরে একবার তারা ঘুরে দেখলেন। তার পরবর্তী ক্ষেত্রে বিধাননগর যে পুলিশ কমিশনার সেখানে তারা আছেন। সেখানে প্রায় 1 ঘন্টার কাছাকাছি তারা বৈঠক করেন। বৈঠকের পরবর্তী ক্ষেত্রে তারা বেরিয়ে যান। মূলত যে সমস্ত বিষয়গুলো একাধিক উঠে আসছে, মূলত দেখা যাচ্ছে আমাদের বিধাননগর পুলিশ কমিশনার থেকে গোটা বিষয়টি একেবারে জানার চেষ্টা করে এবং কি কি এখনো পর্যন্ত নথি থেকে শুরু করে ফুটেজ, কি কি তদন্ত গতি প্রক্রিয়া কোন পথে, কি কি এখনো কালেক্ট করা হয়েছে, এই গোটা বিষয় কিন্তু তাদের সঙ্গে কথা বলে এবং কথা বলার পরবর্তী ক্ষেত্রে সমস্ত একেবারে এই মামলা সংক্রান্ত মেসি ইভেন্টে যে বিশৃঙ্খলা পরিস্থিতি হয়েছিল, ধুমধুমার পরিস্থিতি হয়েছিল, ইভেন্ট ম্যানেজমেন্টের যে চতুর্দত্ত গ্রেপ্তার হয়েছিল, যে মেসিকে আনার মূল উদ্যোক্তা তিনি গ্রেপ্তার হয়েছে এবং আর কাকে জিজ্ঞাসাবাদ করা হয়েছে এবং আর কাকে জিজ্ঞাসাবাদ প্রয়োজন, এই সমস্ত যাবতীয় বিষয় নিয়ে কিন্তু আজকে একেবারে তারা এই বৈঠক মিটিং করেন। মিটিং এর পরবর্তী ক্ষেত্রে তারা বেরিয়ে যান। পরবর্তী সময় তারা কিন্তু আবার জওহর স্টেডিয়াম, যেখানে ভাঙচুরের ঘটনা ঘটেছে, সেখানে তারা পরিদর্শন করবেন। ধন্যবাদ। ইতিমধ্যে আমরা পুস্তিকা আকারে তথ্য সহ এই রাজ্যের বিপর্যয়ের বিষয় মাননীয় রাজ্য সভাপতির হাত ধরে আমরা উন্মোচিত করেছি, যা আমরা আগামী কয়েকদিন ধরে পশ্চিমবাংলায় সমস্ত স্তরে একেবারে বুথ স্তরে পর্যন্ত ক্যাম্পেনিং আকারে আমরা বোল্ড পয়েন্ট পৌঁছে দেওয়ার একটা উদ্যোগ ভারতীয় জনতা পার্টি সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মকে ব্যবহার করে করবে। এবং আমাদের যে 17,000 পথসভা চলছে, যার মধ্যে ইতিমধ্যে 3-4 হাজার সভা কমপ্লিট হয়েছে, বাকি সভাগুলোতেই তোষণ, বাংলাদেশি মুসলিম অনুপ্রবেশকারীদের উৎপাত, সীমাহীন দুর্নীতি, বেকারত্ব, কৃষকের সর্বনাশের সাথে সাথে আমরা বিজনেস এবং শিল্পের বিপর্যয়ের যে তথ্য ডাটা আমরা পশ্চিমবাংলার সর্বস্তরে আমাদের সাধ্যমতো ক্ষমতা অনুযায়ী মানুষের কর্ণগোচর করার উদ্যোগ রাজ্য সভাপতির নেতৃত্বে নিয়েছি। আপনারা ডিটেলস এই বইতে পেয়ে যাবেন। আমি শুধু
আপনাদের জ্ঞাতার্থে খুব ছোট্ট করে, যেহেতু শ্রমিকদাকে দিল্লি ফিরতে হবে এবং আমারও আরেকটি কার্যক্রম আছে যেটাতে আপনাদেরও ভূমিকা থাকবে। আমাদের বিজিবিএসে মাননীয় মুখ্যমন্ত্রী এবং তথাকথিত উনার পার্শ্বদের নিয়ে 2015 সাল থেকে যতগুলো মৌ করেছেন, মৌর সংখ্যা, ঘোষিত ইনভেস্টমেন্টের গালভরা প্রতিশ্রুতির অ্যামাউন্ট এবং আপনার বিশেষ কয়েকটি পয়েন্ট আমি শুধুমাত্র জনগণের জ্ঞাতার্থে তুলে ধরছি। বাকিটা আপনার এই বইতে একদম গ্রাফিক্স করে, প্যারামিটার করে, সুন্দর করে এখানে দেখানো রয়েছে, যেটি একটি প্রামাণ্য দলিল হিসেবে আগামী দিনে কাজ করবে। 2015-তে টোটাল ইনভেস্টমেন্ট ইন ক্রোর 2,43,100 কোটি টাকা। মৌ স্বাক্ষরিত হয়েছিল 54টি। 2016 সালে মৌ স্বাক্ষরিত হয়েছিল 90টি। বিনিয়োগের প্রতিশ্রুতি ছিল 2,50,000 কোটি টাকা। 2017 সালে, আমি এটা না আপনাকে মিডিয়া গ্রুপে ফটোকপি নামিয়ে দেবো, তাহলে সুবিধা হবে। আমি 2017 সালে ইনভেস্টমেন্ট টোটাল ঘোষিত, অ্যাকচুয়ালটা পরে আসছি, 2,35,000 কোটি টাকা। স্বাক্ষরিত মৌর সংখ্যা 110। 2018 সালে টোটাল অ্যামাউন্ট 2,20,000 টাকা। স্বাক্ষরিত মৌর সংখ্যা 137। 2019 সালে টোটাল অ্যামাউন্ট 2,84,000 কোটি টাকা। স্বাক্ষরিত মৌর সংখ্যা 86। 2022 সালে 3,42,000 কোটি টাকা। স্বাক্ষরিত মৌর সংখ্যা 137। 2023 সালে টোটাল অ্যামাউন্ট 3,76,000 কোটি টাকা। স্বাক্ষরিত মৌ 188টি। 2024 সালে 4,40,000 কোটি টাকা। টোটাল মৌ হচ্ছে 212টি, অর্থাৎ ক্রমান্বয়ে ঊর্ধ্বগতি, হিমালয় পর্বতের মতো। এবারে আর দুটো কালাম আপনাদেরকে শোনা দরকার। 2015-তে কি ইনভেস্টার হিসেবে মৌ করেছিলেন এবং ডিক্লারেশন দিয়েছিলেন এবং ইমপ্লিমেন্ট হয়নি আইটিসি, ভারতী এন্টারপ্রাইজ, আরপি গ্রুপ। এখানে বিজিবিএস তো একজনই করে, উজ্জ্বল সিনহা, তাকে দেওয়া আছে। এখানে বিজিবিএস এর কষ্ট কত খরচ হয়েছিল, যে টাকা দিয়ে পশ্চিমবাংলার বহু হসপিটালে স্ক্যান এবং এমআরআই মেশিন বসানো হয়েছিল, 25 কোটি টাকা। 2015-তে 25 কোটি টাকা বিজিবিএস এ খরচ হয়েছিল। 2016-তে কি ইনভেস্টার ছিলেন মানে মৌতে, হীরানন্দানী গ্রুপ এবং জেএসডব্লিউ। এখানে খরচ হয়েছিল বিজিবিএস অর্গানাইজ করতে 30 কোটি টাকা। 2017-তে চ্যাটার্জি গ্রুপ, আরবি সঞ্জীব গ্রুপ, অ্যামাউন্ট খরচ হয়েছিল টু কন্ডাক্ট বিজিবিএস 35 কোটি টাকা। মানে প্রত্যেক বছর হিসাব করা আছে 5 কোটি করে বাড়বে। তা 2018-তে রিলায়েন্স গ্রুপ, জিএসডব্লিউ, অম্বুজা নেওটিয়া, আরপি গ্রুপ 40 কোটি টাকা কস্ট ইনভলভমেন্ট টু অর্গানাইজ দ্য বিজিবিএস। 2019-এ কোকা কোলা ছিল মেন ইনভেস্টার, কি ইনভেস্টার মানে মৌতে, নট গ্রাউন্ড, 45 কোটি টাকা কস্ট ইনভলভমেন্ট। 22-এ আদানি গ্রুপ, ফ্লিপকার্ট, জিএসডব্লিউ, কস্ট ইনভলভমেন্ট 45 কোটি টাকা। সে ওখানে মনে রাখা দরকার তাজপুর বন্দর ছিল। 2023-এ রিলায়েন্স, জিএসডব্লিউ, কস্ট ইনভলভমেন্ট 50 কোটি টাকা। 2024-এ রিলায়েন্স, জিএসডব্লিউ 67 কোটি টাকা আপনার কস্ট ইনভলভমেন্ট লাস্ট বছর। এবছরের পরে পাওয়া যাবে। এবারে আপনাকে বলি, এই যে আপনি যোগ করে ফেলুন 2015-তে 2,43,000 থেকে 2024-এ
4,40,000, টোটাল প্রায় 20 লক্ষ কোটি টাকার মতো ইনভেস্টমেন্ট এখানে মৌ করা হয়েছে। এবং 2015-54 তারপরে লাস্ট 212, টোটাল যদি এই সংখ্যা আপনি যোগ করেন তাহলে দেখবেন 800 মৌ সাইট। আমাদের এই পুরো সরকারের পিরিয়ডে আপনার ইনভেস্টমেন্ট হয়েছে 2022-এ 1,37,000 কোটি টাকা, 2023-এ 96,000 কোটি টাকা, 2024-এ 1,23,000 কোটি টাকা। মাননীয় শ্রমিক ভট্টাচার্য মহোদয়ের কথাকে ধরে আমি এক্ষেত্রে আপনাদের ব্যাখ্যা দিতে পারি এটা কোথায় ইনভেস্টমেন্ট হয়েছে। মূলত এমএসএমই সেক্টরে উনি যে কথা বলেছেন যে বিগ ইন্ডাস্ট্রি ছাড়া, ল্যান্ড পলিসির বদল ছাড়া আমাদের রাজ্যের রাজস্ব বাড়বে না, অ্যান্সিলিয়ারি শিল্প আসতে পারে না, এবং জব, এমপ্লয়মেন্ট ক্রিয়েশন এবং এমপ্লয়মেন্ট এটাও হতে পারে না বড় ইন্ডাস্ট্রি ছাড়া। এবং এক্ষেত্রে এফডিআই তার ভূমিকা সবচেয়ে গুরুত্বপূর্ণ, তিনি মহারাষ্ট্রের এক্সাম্পল দিয়েছেন। একসময় নাম জড়ায় চুরি ডাকাতিতে উত্তর 24 পরগনার সেই গুড়িয়া বেবি এবং তার স্বামীকে অপহরণের অভিযোগ। রবিবার উত্তর 24 পরগনার খড়দা থেকে অপহরণ করা হয়, আর সোমবার দক্ষিণ 24 পরগনার জয়নগর থেকে দম্পতিকে উদ্ধার করে পুলিশ। উত্তর 24 পরগনার খড়দা, এখানকার রহড়ার বন্দিপুরের বাসিন্দা মোহাম্মদ রাজু এবং গুড়িয়া বিবি, স্বামী স্ত্রী, পেশায় দিনমজুর। অভিযোগ, রবিবার রাতে পুলিশ পরিচয় দিয়ে বাড়ি থেকে তাদের অপহরণ করা হয়। মুক্তিপণ হিসেবে চাওয়া হয় 1 কোটি টাকা এবং সোনার গয়না। সোমবার রাতে দক্ষিণ 24 পরগনা জয়নগর স্টেশন থেকে দম্পতিকে উদ্ধার করে রহড়া থানার পুলিশ। আমাদের সুন্দরবন নদীর ভেতরে লঞ্চের ভেতরে রেখেছে, বারবার বলছে তোর বাড়ি থেকে টাকা চাই, তাহলে তোদেরকে ছাড়বো। তাই আমি কোথায় পাবো? মুখটা আমাদেরকে দেখায়নি, এত ঢেকেই রাখছিল, সব খুব মেরেছে। অপহৃত মহিলার দাবি, রবিবার রাত 12টা নাগাদ পুলিশ পরিচয় দিয়ে তাদের বাড়িতে ঢোকেন 4 জন। জিজ্ঞাসাবাদের জন্য হাত বেঁধে তাকে এবং তার স্বামীকে গাড়িতে তুলে নিয়ে যায়। একটি শুনশান জায়গায় নৌকার ভেতরে মারধর করা হয়। ঘর দিয়ে হাত বেঁধে মুখের মধ্যে কাপড় ঢুকিয়ে নিয়ে গেছে গাড়ি করে, যাতে ওরা চিল্লাতে না পারে। নিয়ে গিয়ে ওখানটায় নৌকার মধ্যে রেখেছে, এমন জায়গায় রেখেছে কোনো মানুষের আওয়াজ পাবে না চিল্লালে। 2 কোটি টাকা চেয়েছিল আর সোনা চেয়েছিল, এটাই তো বুঝতে পারছি না কেন চাইলো। সোমবার সকালে অপহৃত দম্পতির এক মেয়ের কাছে অজানা নম্বর থেকে ফোন যায়। পরিবারের দাবি, ফোনে তাকে বলা হয় মা বাবাকে ফিরে পেতে হলে 1 কোটি টাকা ও সোনার গয়না নিয়ে কুলতলিতে আসতে হবে। এরপরই রহড়া থানার দ্বারস্থ হয় পরিবার। অপহরণকারীদের দাবি মতো পরিবারকে নিয়ে কুলতলির ঠিকানায় পৌঁছয় পুলিশ। পুলিশের দাবি, বারবার ঠিকানা বদল করে অপহরণকারীরা। শেষমেশ সোমবার রাত 9টা নাগাদ জয়নগর স্টেশনে পৌঁছতে বলা হয়। পুলিশ সেখানে পৌঁছে দেখতে পান স্টেশনে বসে রয়েছেন অপহৃত দম্পতি, সঙ্গে আর কেউ নেই। সেখান থেকে তাদের উদ্ধার করে ফেরানো হয় খড়দায়। অপহরণকারী তারা আমাদেরকে জানায় নরেন্দ্রপুর থানার অন্তর্গত কামালগাজীতে সকালবেলা আসতে ডিসি স্যার এবং সিপি স্যারের নেতৃত্বে আমাদের টিম পুরো এলাকা ঘিরে ফেলা হয়। আবার 1 ঘন্টা বাদে অপহরণকারীরা স্থান বদল করে এবং জানায় সেখানে নয়, সেখানে বারুইপুরে হবে, কিন্তু সেখানেও তারা আবার স্থান বদল করে। তারপরে ফোন আসে অভিযোগকারিনীর কাছে যে তোরা পুলিশ নিয়ে এসছিস, এবং তারপর থেকে কোনো রকম সংযোগ বিচ্ছিন্ন হয়ে যায়। এরপর আমরা অন্যান্য সূত্র মারফত আমরা খবর পাই টিমকে এবং তার হাজবেন্ডকে ছেড়ে দেয়। তাদেরকে ছেড়ে দেওয়ার পর আমরা বিভিন্ন জায়গা থেকে সূত্র মারফত খবর পাই যে তারা জয়নগরের দিকে গেছে। জয়নগর স্টেশন থেকে আমরা বিভিন্ন রকম এদেরকে উদ্ধার। তদন্তে নেমে পুলিশ জানতে পেরেছে একসময় দক্ষিণ 24 পরগনায় থাকতেন গুড়িয়া বিবি। বেশ কয়েক বছর আগে একাধিক চুরি এবং ডাকাতিতে নাম জড়ায়। খড়দায় বিয়ে হওয়ার পরে দিনমজুরের কাজ শুরু করেন। পুলিশ জানতে চাইছে অপহরণকারীরা গুড়িয়া বিবির পূর্ব পরিচিত কিনা। উত্তর 24 পরগনা থেকে সুবীর দে, নিউজ 18 বাংলা।